আজ আপনাদের সাথে যে কথাটা বলবো এটা কোনো জায়গা থেকে পাঠ করা গল্প ঠিক নয়, কেন কি এটা আমার একেবারেই খুব ক্লোজ একজন দাদার কাছ থেকে চায়ের দোকানে বসে শোনা একটা ঘটনাটা আমাকে খুব টাচ করেছিল, সেই কারণেই এটা আপনাদের সাথে শেয়ার না করে ঠিক পারলাম না। যে দাদার কথা বলছি তার নাম চন্দন চক্রবর্তী, ওনার ছেলেও আমার ছাত্র। তো এই চন্দনদা কাজ করেন, এখনো করেন আমাদের সাউথ বেঙ্গল এবং যেটা আমাদের স্টেট ট্রান্সপোর্ট সেই বিভাগে। ওনার চাকরি জীবন শুরু হয় অনেকটাই আগে, আমাদের থেকে অনেকটাই বড় উনি। তো উনি কন্ট্রাক্টর হিসাবে ওনার চাকরি জীবন শুরু করেন। তো ঘটনাটা যে সময়কার কথা বলছি সেটা খুব সম্ভবত ওই 87-88 সালের ঘটনা। উনি তখন কাজ করতেন বাঁকুড়া থেকে বান্দোয়ান যাওয়ার যে রুট, সেই রুটের সরকারি বাসে। তো ওখানকার লোকেরা এই সরকারি বাসটাকে চিনত খুব বেশি যে নামে, সেটা হচ্ছে লাল বাস, কারণ তখন ওই বাসগুলোর গায়ের যে রংটা ছিল সেটা লাল রঙের ছিল। তো এই লাল বাসকে ওখানকার লোকেরা যথেষ্ট সম্মান করত, মানে লাল বাসের ড্রাইভার বা লাল বাসের কন্ডাক্টর যেহেতু সরকারি চাকুরিজীবী, ফলে তাদের একটা সম্মানের জায়গা বেশ ভালো পরিমাণে ছিল। তো যখনকার কথা বলছি অর্থাৎ ওই সময়টায় বাঁকুড়া থেকে মানবাজার 1 মানবাজার 2 হয়ে বান্দোয়ান যেত এই বাসটা। সময়টা আমি যতদূর শুনেছিলাম খুব গরমকাল ছিল, মে জুন মাস, প্রচন্ড গরম। আর ওই দিককার গরম আপনারা জানেন যে একদম ত্রাহি ত্রাহি অবস্থা হয়। তো যেদিন কার ঘটনা এটা, সেদিন সকালবেলা দাদা কন্ডাক্টর হিসাবে গাড়ি নিয়ে বেরিয়েছেন, ড্রাইভার চালাচ্ছেন গাড়ি, হঠাৎ করেই বলতে পারেন এক দুর্ঘটনা। কি দুর্ঘটনা না, গাড়ি হঠাৎ করে বন্ধ, এবং এমন জায়গায় গাড়িটা থেমেছে যার চারপাশে প্রায় কিছু নেই, একদম ধুধু প্রান্তর, লাল মাটি, এবং জনমানুষের কোনো চিহ্ন পর্যন্ত সেখানে নেই। ড্রাইভার এবং কন্ডাক্টর পড়ে গেছে ফ্যাসাদে, যদিও সেই সময় গাড়িতে তেমন ভাবে লোক ছিল না, তো ফলে লোকজনের পিটুনির হাত থেকে রক্ষা, কিন্তু গাড়ি একেবারে নট নরম নট চরম। তো শেষে ড্রাইভার বাধ্য হয়ে চন্দনদাকে বলে যে তুমি একটু দাঁড়াও, আমি অন্য জায়গা থেকে মিস্ত্রি নিয়ে আসি, মিস্ত্রি এনে গাড়িটাকে কিছু একটা ব্যবস্থা করি, অথবা টোয়িং করে নিয়ে যেতে হবে। অগত্যা কিছু করার তো নেই, ড্রাইভার চলে যায় মিস্ত্রি খুঁজতে অথবা টোয়িং ভ্যানের খোঁজে। চন্দনদা সেই সময় ওই গাড়িতেই বসেছিল, কিন্তু গরমের এত উত্তাপ যে গাড়ির ভিতরে বসে থাকা দায়। সাথে যে জল আনিনি সেটা তার মাথায় ছিল না, তেষ্টায় তার ছাতি ফেটে যাচ্ছে। যত দিন এগোচ্ছে, সময় এগোচ্ছে, গরমের তীব্রতা তত বাড়ছে, এবং চন্দনদার অবস্থা তখন প্রায় ত্রাহি ত্রাহি। হঠাৎই সে খেয়াল করে যে বেশ কিছুটা দূরে, অর্থাৎ রাস্তা থেকে অনেকটা জমি ছেড়ে একটা ছোট্ট কুঁড়ে ঘর। চন্দনদা জানে যে এখান থেকে বাসের কোনো ক্ষতি হবে না, বাস চুরিও হবে না, তো ওই কুঁড়ে ঘরটার দিকে এগোতে থাকে। কুঁড়ে ঘরটায় পৌঁছে দেখতে পায় যে এই ঘরটা বান্দোয়ানের এলাকার আর 5টা মাটির বাড়ির মতোই, কিন্তু এই বাড়িটা যেন বড্ড একা, বড্ড সলিটারি। বাড়িটাতে কোনো মানুষের আওয়াজ নেই, চিহ্ন নেই। তো বাঁচার তাগিদে চন্দনদা বেশ কয়েকবার ডাকে, কেউ বাড়িতে আছেন, শুনুন না, কেউ বাড়িতে আছেন। এক অতি বৃদ্ধা, যে সোজাভাবে দাঁড়াতে পর্যন্ত পারছে না, সে খুব ধীরে ধীরে বাইরে আসে
এবং জিজ্ঞেস করে, কে তুই বাপ, কোথা থেকে আসছিস? চন্দনদা বলে যে, বুড়িমা, আমি ওই লাল গাড়ির কন্ডাক্টর, আমার গাড়ি খারাপ হয়ে গেছে, ড্রাইভার গেছে লোক আনতে, আমার গলায় তেষ্টায় ছাতি ফেটে যাচ্ছে, একটু জল দেবে মা? বুড়ি চন্দনদার দিকে এক পলক তাকায় এবং বলে, বেটা তুই বস, আমি আসছি, বলে বুড়ি বাড়ির ভিতর ঢুকে যায়। মিনিট 2-3 মধ্যেই বুড়ি ফিরে আসে, হাতে 1 ঘটি জল আর এক হাতে 3-4টে বাতাসা। অতিথি আপ্যায়ন হয়তো একেই বলে, কারণ ওই অঞ্চলে ওইভাবে বেঁচে থাকা একটা মানুষ অতিথিকে আপ্যায়ন করলো শুধু জল দিয়ে নয়, সাথে বাতাসা দিয়ে। এবং চন্দনদা ওই জল এবং বাতাসা খেয়ে যখন তার প্রাণ আবার প্রায় ফিরে এসেছে, সে বুড়িকে স্বাভাবিকভাবেই জিজ্ঞেস করে, আচ্ছা বুড়িমা, তুমি এখানে একা থাকো? বুড়ি বলে, হ্যাঁ বাবা, আমার যে আর কেউ নেই। তো চন্দনদা একটু অবাকই হয়ে যায়, জিজ্ঞেস করে, তোমার ছেলে, ছেলের বউ, মেয়ে কেউ নেই? বুড়ি তার উত্তরে বলে, একটা ছেলে ছিল বটে, কিন্তু সে তো মাওবাদী শুনেছি হয়ে গেছে, বহুদিন তার কোনো দেখা নেই। আমি এখন এখানে একাই থাকি, তুই একটু বস বাপ, বলে বুড়ি আবার ঘরের ভেতর ঢুকে যায়। আবার 4-5 মিনিট বাদে সে বেরিয়ে আসে, তার নিজের বাড়িতে ঘুরে বেড়ানো যে মুরগিগুলো, যে হাঁসগুলো, তাদেরই 2টো ডিম সেদ্ধ করে নিয়ে। চন্দনদা অবাক হয়ে যায়, বলে যে, বুড়িমা, এই ডিম তুমি আমাকে দিচ্ছ কেন? বুড়ি বলে, অতিথি নারায়ণ যে, তাকে কি খালি হাতে ছাড়তে আসে বাপ? চন্দনদা তার উত্তরে বলে, ঠিক আছে, একটু নুন দেবে, তাহলে ডিমগুলো খেতে একটু সুবিধে হতো। বুড়ি বলে, নুন যে নেই বাপ। চন্দনদা আশ্চর্য হয়ে যায়, যে বাড়িতে নুন কেনার সামান্যতম পয়সা নেই, সেই বুড়ি অতিথি আপ্যায়নের জন্য কোনো রকম কসুর করছে না। এই জিনিস কি আমাদের কলকাতায় দুঃস্বপ্নেও ভাবা সম্ভব? বোধহয় না। চন্দনদা বড্ড আনন্দের সাথে ডিমগুলো খায়। ততক্ষণে ড্রাইভার টোয়িং ভ্যান নিয়ে চলে এসেছে। চন্দনদা উঠে যাওয়ার তাল করতে করতে বলে, বুড়িমা, এই 50টা টাকা রাখো, কিছু কিনে খেও। বুড়ি সেটা নেয় না, বলে, অতিথিকে আপ্যায়ন করেছি, অতিথি যে নারায়ণ, তার কাছ থেকে কি পয়সা নিতে আছে বাপ? চন্দনদা এরপরে নিজের গাড়ির দিকে হাঁটা শুরু করে। বেশ কিছুটা হাঁটার পরে একবার পিছন ফিরে তাকায়, দেখে বুড়ি তার সেই ঘরের সামনে অবাক চোখে তাকিয়ে আছে সেই চন্দনদার হেঁটে যাওয়া পথের দিকে। হয়তো আর কোনোদিন কোনোভাবেই সেই বুড়ির সাথে আর তার দেখা হবে না, হয়তো কোনোদিন জানা হবে না তার সেই মাওবাদী ছেলে আবার মায়ের কাছে ফিরে এসছে কিনা, কোনোদিন জানা যাবে না বুড়ি আর কতদিন বেঁচে ছিল। কিন্তু এই স্মৃতি চন্দনদার জীবনে এক অক্ষয় অমোঘ হয়ে থাকবে। ঘটনাটা আমার চায়ের দোকানে শোনা, এতটাই টাচ করেছিল আমাকে যে এটা আমি
আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। এটার কিন্তু কোনো কপিরাইট নেই, এটা কোথাও লেখা নেই। ফলে এটাকে যদি কেউ, আমি নিজেও যদি পরবর্তীকালে লিখতে চাই, হয়তো বান্দোয়ানের স্মৃতি নাম নিয়েই লিখব। যদি গল্পটা আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের খুব ভালো লাগবে। ধন্যবাদ সকলকে।